এক ছোট্ট গরিব কার্পেন্টারের ঘরে জন্ম নিয়েছি। বাবা লেখাপড়া জানতো না, মাও লেখাপড়া জানতো না, কিন্তু ভগবানের উপরে খুব ভক্তি ছিল। তাদের চিন্তাধারার উপরে আমরা জন্ম নেওয়ার পরে ওইভাবেই ঠাকুরের আশীর্বাদে ধীরে ধীরে অনেক কষ্টে আমরা সবাই বড় হয়েছি। আমরা 6জন ভাই। তো আমরা দুটো ভাই, ভাইদের মধ্যে বেকার বেকার আমি একটা বেকার, আর একটা ভাই বেকার, যে কিনা বৃন্দাবনে সন্ন্যাসী হয়ে চলে গেছে, কোন একটা মঠ মন্দিরে থাকে। আর আমি এখানে লেবার টেবার খেটে কোনো রকমে আমার পেটটা চালাই, ছেলে মেয়েদের খাবার জোগাড় করি, কোনো রকমে ঘরে ভাড়াটা দিই, থাকি। কিন্তু মনটাকে অনেক সুন্দর জায়গাতে রেখেছিলাম। মনটাকে এক কথাতে উপবাসী রেখেছিলাম। আর এই যে পৃথিবীতে একাদশী ব্রত পালন হয় না, তো আমি পৃথিবীর সব থেকে দোষী লোক আমি। তাই আমার এই দোষ যাতে নিরসন হয়ে যায়, জীবনে এই ব্রতটাই এখন পালন করে চলছি। সমস্ত রকমের দোষ যেন কেটে যায়, মতলব আমি খোদ একাদশী। আমার এই ব্রত আর উপবাসী, আমার উপবাসী বলতে আমি আমার মনটাকে ঠাকুরের চরণে রেখে দিয়েছি। কারণ এখানকার যত ঝামেলা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এদের সবার জন্য ঝামেলাটা বেশি হয়। কারণ ইনকাম করতে হবে, রোজগার করতে হবে, এই সমস্ত চিন্তাধারার উপরেই বাবা আমাকে কোনো সম্পত্তি দিয়ে যায়নি, পয়সা দিয়ে যায়নি, দাদা আমাকে হেল্প করেনি, ভাই আমাকে হেল্প করেনি, ভাই আমার কথা শোনেনি, এই ইত্যাদি ইত্যাদি ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তো এটা যখন বুঝতে পারলাম যে প্রভাসখণ্ডতে এই কথাটা লেখা রয়েছে, মাতা কস্য পিতা কস্য কস্য ভাতা সহোদরা কা প্রাণেন সম্পর্ক কা কস্য পরিবেদনা, তখন থেকেই মোটামুটি আমি নিজেকে ওইভাবেই গুটিয়ে নিয়েছিলাম। এই কথাটার বুঝতে পেরেছিলাম যে মাতা কস্য পিতা কস্য কস্য ভাতা সহোদরা। কারণ আমি দেখলাম মা বাবা মরে যাওয়ার পরে যে জায়গাটা আছে, সেই জায়গাটা ভেবেছিলাম দুটো বেকার ভাইকে এরা হয়তো দিয়ে দেবে। এরা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করে, সবার কাছে টাকা পয়সার কারো কাছে কমই নাই, কিন্তু তারাই ওখানে গিয়ে ঘরটার ভালো পজিশন তারা দখল করলো। তা আমি এইভাবেই থাকলাম যে বাহ, এই তো এগুলো হচ্ছে সমস্যার কারণ। রবীন্দ্রনাথ এই সমস্যার কারণে অনেক আগে লিখে দিয়ে গেছিল 2 বিঘা জমি। উপেন নামে একজন গরিব লোক ছিল, তার 2 বিঘা জমি ছিল। পাশের জমিদার চিন্তা করতো ওর জমির দিকে তাকিয়ে, যে উপেনের ওই 2 বিঘা জমি যদি আমি কেড়ে নিতে পারি, উপেনকে ভিটে মাটা ছেড়ে এখান থেকে তাড়িয়ে দিতে পারি ভিটে মাটি থেকে, তাহলে আমার বেশ জমির পরিমাণটা বেশ ভালো হবে, আরও জুৎসই হবে। তো একদিন ওকে ঠিক ষড়যন্ত্র করে তাড়ানোই হলো। তো এরকম বিভিন্ন রকমের জীবনের মধ্যে দিয়ে আমাকেও আসতে হচ্ছে। অনেক রকমের কঠোর পরিশ্রম, অনেক রকমের জ্বালা যন্ত্রণা, নরক যন্ত্রণা সহ্য করে আজকে আমি এই পর্যন্ত তবুও নিজেকে বাঁচিয়ে রেখেছি। আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা বিয়ে করেছে, একটা ছেলের ঘরে একটা ছেলে হয়েছে। ওদেরকে নিয়ে মেয়েটা একটা কোম্পানিতে কাজ করছে, স্ত্রী এক কোম্পানিতে কাজ করছে, আমি এক মালিকের কাছে আছি, চার্টার অ্যাকাউন্ট্যান্ট। তো কোনো রকমভাবে চলছি, কাউকে কোনো এখন আমার আর ব্লেম নাই। কারণ আমি বুঝতে পেরেছি এখানে শুধু আমরা পথিকের মতন আসি, পথিকের মতনই আবার চলে যেতে হয়। দুদিনকার পরিচয়, কেউ মা, কেউ বাবা, কেউ দাদা, খালি খালি এদেরকে নিয়ে ঝগড়াঝাটি, এদেরকে নিয়ে রামায়ণ, এদেরকে নিয়ে মহাভারত।
হ্যাঁ, এইসব দেখে আর মজা লাগে যে ভগবান তুমি একটা পরিবার সৃষ্টি করে দাও, বলো মা বাবা ভাই বোন। আমাদের ধর্মীয় শাস্ত্রগ্রন্থে লেখা আছে বড় ভাই যেন তবে পিতার সমান। আহা হা, বড় ভাইরা পিতার সমান হবে, আর ছোট ভাই লক্ষণের মতন হবে, ছোট ভাই তার পুত্র মতন হবে, ছেলের মতন হবে। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো হয়ে যায়। এই ভাষাটা ওই বইয়ের মধ্যেই থেকে যায়, বাস্তবে হয় না। আমরা সবসময় নিজেকে দোষ কাটিয়ে চলতে থাকি। আমি তো ধোয়া তুলসী পাতা, আমার কোনো দোষই নেই, যত দোষ সব নন্দ ঘোষের। এবার এইখানে এই চিন্তাধারা করতে গিয়ে আমরা শুধু অপরকেই দোষ দিয়ে যাই। কার কর্তব্য আগে, ছোটরা কি করে শেখে? এটা তো স্বাভাবিক ব্যাপার যে বড়রা যেভাবে ওকে পরিচালনা করবে ছোটরা ধীরে ধীরে সেইভাবেই চলবে। তো বড়দের দেখেই শেখে। জন্মের পর থেকে মা বাবা একটা পরিবারের যারা যেরকম আছে, যেভাবে তাদের মুড অ্যাকশন ইমপ্রেশন অ্যাটিটিউড এইগুলো রয়েছে, তাদের সেই মুড অ্যাকশন ইমপ্রেশন অ্যাটিটিউড এইগুলোই তো এরা ফলো করে ধীরে 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 বড় হয়। তারপরে যখন তার নিজস্ব ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে সে সেই শিক্ষা সহানুভূতে একটু আলাদা হয়ে যায়। তো এগুলো সব দেখেছি, দেখে আপন বলে তো কাউকে এখন পর্যন্ত ভাবতে পারিনি। তো এই কথাটাই এখন পারফেক্ট মনে হয় যে মাতা কস্য পিতা কস্য কস্য ভাতা সহোদরা কা প্রাণান্য সম্পর্ক কা কস্য পরিবেদনা। ছেলে মেয়েদেরও শুধু দেখা যায় শুধু দাও 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 দাও, আরও চাই। কিন্তু কিভাবে দেবে মা বাবা, সেটা কোনো ছেলে মেয়ে চিন্তা করে না, হয়তো কোনো স্ত্রী চিন্তা করে না। ঠিক আছে, এইভাবেই সংসার। শুধু সংসারের দুটো পলিসি, গিভ অ্যান্ড টেক পলিসিস, দাও আর নাও। যে দিবে সে ভালো, সে যদি কখনো ঘুরে যায় সে ভালো না। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো যে এগুলো মানুষের যার যতটুকু মানে ক্ষমতা যখন হয়, অ্যাকর্ডিং টু এজ, যতদিন সে ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হওয়ার পাশাপাশি তারও তো কিছু কর্মদক্ষতা হচ্ছে, সেইটার অনুপাতে সে যদি ঠিক মতন নিজেকে স্বনির্ভর হওয়ার চিন্তা করে চলে, তাহলে বোধ সে চলতে পারে। কিন্তু এই যে চাওয়া পাওয়ার প্রবণতাটা, আমি নিজে শরীরকে খাটাবো না, অন্যকে ঠগাবো, এই সমস্তের জন্য সমস্যাগুলো হয়। অনেক রকমভাবে সমস্যাগুলো হয়, সবাই জানে, এগুলো ঠিক বলবার কথা না, তবুও মানে বলতে বাধ্য হচ্ছি যে এই সমস্ত পরিবেশ পরিস্থিতিতে থাকার জন্য এত ঘাট প্রতিঘাত হয়েছে, এত দুঃখ হয়েছে, এত কষ্ট হয়েছে। তো এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে কতবার গাড়ির লাইনে মরতে চলে গেছি, কিন্তু আবার ফিরে এসেছি। ফিরে এসে একদিন হঠাৎ এরকম কিছু অনুভব হলো যে আমার মতন আরও বোধহয় আমার থেকে আরও অনেক দুঃখী লোক আছে পৃথিবীতে। তো ভগবান, তুমি পৃথিবীতে যত লোক আছে সবার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে সবাইকে তুমি সুস্থ করো, স্বাভাবিক করো, সবাইকে আনন্দিত করো, সবাইকে খুশি করো। এই রকম একটা সিচুয়েশনে আমি কিছু কথা কবিতার রূপ দিয়ে রচনা করেছিলাম। সেই কবিতাটা এখন আমি আপনাদেরকে শোনাতে চাইছি। কবিতাটার নাম সার্থক হয়েছে কিনা জানি না, লিখেছিলাম মনীষা, মনের ইচ্ছা এরকম কিছু আর কি ছিল, মনীষার নামটা দিয়েছিলাম। তো আমি ওই কবিতাটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। বলিতে পারি না আমি এ প্রাণের জ্বালা, নিঃশেষ হয়েছি তাই কণ্ঠে মোর ভাষা নাই। মরুভূমি প্রান্তে আমি একা কুলবালা, ছুটে যায় তৃষ্ণাতে বাড়ির আশায়। নিয়তির পরিহাস কণ্ঠরুদ্ধ করে শ্বাস, বক্ষ বিদীর্ণ মোর হয় হুতাশায়। তবু তবু সহিতেছি আমি প্রখর দহন, আশা শুধু হবে ক্ষয়, এই জনম পাপময়।
মনসাদ এ অধমের হইবে পূরণ। ধরিত্রীর জরা ক্লান্ত এই দুঃখ ভার, হেলায় অবহেলে এ প্রাণের প্রদীপ জেলে, লইতে পারি গো যেন মোর বক্ষ পর। আমি দেখেছি যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছে, কাটাতে ক্ষত বিক্ষত হয়েছে তার শরীর। তো আমিও এরকম কিছু অনুভব করেছি যে আমার হৃদয়টাকে কাটা দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে এই সমাজ। তো এখান থেকে আমি কিছুই পাইনি, তবুও আমি এই সমাজকে অনেক কিছু দিতে চাই। আমাকে ভগবান অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি সমাজের সামনে আসতে চাই। কিভাবে আসবো আমি জানি না। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি সমাজের সামনে আসতে পারবো, আমি সমাজকে কিছু দিতে পারবো। যে সমাজের যে আইডিয়াগুলো সমাজে সবাই যদি পেয়ে যায় তাহলে সমাজটা, দেশটা, রাষ্ট্রটা অনেক ভালো হতে পারে। মানে যদি এরকম চিন্তাধারাতে তৈরি হয় সমাজ, যদি সবাই এইভাবে চলার চেষ্টা করে, আমি সেই সব কিছু আইডিয়া কথা আমি অবশ্যই বলবো। যে আইডিয়া, যে কথাগুলো হয়তো কোনো মনি ঋষিরা বলে গেছিলেন কোনো দিন, আমি তো দিনভর যা কিছু চিন্তা করি ওই শাস্ত্র ধর্মগ্রন্থর ওপরেই কিছু চিন্তা করি, এবং সত্যের ওপরে যেগুলো প্রতিষ্ঠিত সেই সব। রাধে রাধে।